সিতারা ভরা রাতে আমি পারিনি বোঝাতে। ক্লাস 9-এ থাকা অবস্থায় আপনি প্রথম অ্যালবাম তৈরি করলেন, মানে কণ্ঠ দিলেন আর কি। সেই গানটিতে, সেই অ্যালবামে জড়িত ছিলেন আরেক কিংবদন্তি আইয়ুব বাচ্চু। তো ক্লাস 9-এ কি এমন ছিল আপনার গলায়, বা কি দেখে আইয়ুব বাচ্চু মনে করলেন যে এই? ক্লাস 9 তো না, আমি আসলে এত ছোটবেলা থেকে গান করি, তখনই আমার গলাটা না, মানে আমাকে চোখ বন্ধ করে কেউ বুঝতো না যে ও কি বাচ্চা না বড়। হ্যাঁ, গলা অনেক ম্যাচিওর ছিল। দেখা যেত যে টেবিল নাগাল পেতাম না, আমাকে টেবিলের উপর উঠায় বসায় দিত, আমি হারমোনি বাজিয়ে লতাজির গান করতাম। তখন ভয়েস অনেক আমার একদম ম্যাচিওর ছিল। এইভাবে কাজ করতে করতে আব্বা নিয়ে যেত প্রোগ্রামগুলোতে, যেতে যেতে হঠাৎ করে আমার আব্বার সাথে মানে কি, আমার সাথে দেখা হওয়া মানে আব্বার সাথেই দেখা হওয়া। মানে আমি তো আসলে কথা বলতাম না। কোনো একটা অনুষ্ঠানে বগুড়াতে ক্যান্টনমেন্টে, ওখানে বাচ্চু ভাই ছিলেন। আমার গান শুনে আব্বাকে বললেন যে আমি নতুন কিছু প্রজেক্ট করছি, অ্যালবাম, আমি ওর গান করতে চাই। আই এম সো লাকি যে আমার প্রথম গানটি ছিল সে তারা ভরা রাতে। আমাকে 12টা গানের ট্র্যাক বাসায় পাঠিয়ে দেওয়া হলো। তখন ওই যে সারগাম স্টুডিও, পান্না ভাই ছিল রেকর্ডিস্ট, সারগাম স্টুডিওতে আমি যেতাম। আমি ভয়ে কারোর সাথে কথা বলতাম না, ক্লাস 8-এ পড়ি তখন। আমার মনে আছে যে আমি তখন রাজাবাজারে থাকি, লর্ডস লেনে, আর নাজদিন হাই স্কুলে পড়ি। বাসায় প্র্যাকটিস করতাম, ওখানে গিয়ে স্টুডিওতে ভয়েস দিতাম। আর ভয়েস রুমটা আলাদা ছিল, বাইরে যারা বসে থাকতো তারা সব দেশ বিখ্যাত মিউজিশিয়ানস, মিউজিক ডিরেক্টর। বাচ্চু ভাই তো ছিলেনই, আইয়ুব বাচ্চু ভাই, শেখ ইশতিয়াক ভাই, আশিকুজ্জামান টুলু, এরকম নিলয় দা, সবাই বসে বাসায় স্টুডিওর সামনে, আর আমি ভিতরে অন্ধকারের মধ্যে ভয়েস দিতাম। একটানা গানগুলো গেয়ে যেতাম, এত অসাধারণ সুর ছিল। মানে 12টা গানই আমার কাছে মনে হয় যে এখন মনে হয় এক একটা হীরকখণ্ড। তখন তো আমি বুঝিনি, তখন বাচ্চা মানুষ। হ্যাঁ, এই অ্যালবামে আমার কাছে মনে আছে যে একটা গান ছিল, যেই গানটার নামে অ্যালবামটা হয়েছিল, তোমার দেয়া সেই কথার মালা। এই গানটা সেকেন্ড সং ছিল। ফার্স্ট সং ছিল সে তারা ভরা রাতে, সালাউদ্দিন সজল ভাইয়ের লেখা, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা প্রচ্ছদ ছিল। সেকেন্ড সংয়ের মিউজিকটা আমার খুব পছন্দ ছিল। এই হলো আমার বাচ্চু ভাইয়ের সাথে দেখা হওয়া এবং অ্যালবামের লাইফ শুরু। আপা, এই সেই তারা ভরা রাতে গানটা একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি অল্প একটু। সেই তারা ভরা রাতে আমি পারিনি বোঝাতে তোমাকে আমার মনের ব্যথা। তুমি তো বলেছ শুধু তোমার সুখের কথা, তুমি তো বলেছ শুধু তোমার সুখের কথা। খুবই চমৎকার। আইয়ুব বাচ্চু আপনার সঙ্গীত ক্যারিয়ারে একটা স্পেশাল চ্যাপ্টার বা স্পেশাল একটা অধ্যায়। তার সাথে এমন কোনো একটা সুখের স্মৃতি যদি আমাদের সাথে শেয়ার করেন বা স্মরণীয় আপনার কাছে মনে হয়। উনি এমন একটা মানুষ, আসলে ওনার মতো মানুষ হয় না। আমি যখন গান করছি, আল্লাহর কি রহমত, তার সাথে আমার দেখা হয়েছে। আমি তখন ফিল্মও বুঝি না, স্টেজ বুঝি না। আব্বা যদি না নিয়ে যেত আমার গান করাও হতো না, ক্লাসিক্যাল শেখা হতো না। ধীরে ধীরে আমার যে নজরুলগীতি, রবীন্দ্রসঙ্গীত, আমি এভাবেই তো বেড়ে ওঠা। বাচ্চু ভাই এমন একটা মানুষ, তার সাথে আমার অনেক সুখের স্মৃতি, অনেক রাগারাগিরও স্মৃতি আছে, অভিমানের একটা পর্ব আছে। তার আমি ভীষণ ভক্ত কখন হই, তার সাথে দেখা হওয়ারও
25 বছর পরে আমি বোধহয় তাকে রিয়েল বাচ্চু ভাইকে বুঝতে পারি। ব্যান্ড তো এক জিনিস, তা আমার শুরুটাই ব্যান্ডের স্টাইলের গান দিয়ে। আল্লাহর ইচ্ছাই ছিল, আল্লাহ আমাকে ঠিকই যোগাযোগ করিয়ে দিয়েছিলেন। ইটস মাই ব্যাড লাক যে আমি কন্টিনিউ করিনি। আমি যদি ওই অ্যালবামের পর তার সাথেই কন্টিনিউ করতাম, সে আমাকে আরও গাইড করতেন যে মিনু এটা করো ওইটা করো। কারণ মাঝে মধ্যে আমাদের বিভিন্ন অনুষ্ঠানে দেখা হয়ে যেত, গ্রিন রুমে উনি তখন আমাকে বোঝাতেন, মিনু তুমি এই ধরনের গান করো, আরও কিছু ওই ধরনের গান করো, বা একটা গিটার পিয়ানো দিয়ে তোমার ভয়েসটা খুব সুন্দর, তুমি এই ধরনের গান আরও গাও। হ্যাঁ, আসলে উনি কি বোঝাতে চেয়েছেন সেটা আমি অনেক পরে বুঝেছি। আমি আবার ওনার সাথে ঝগড়া করতাম, হ্যাঁ আপনি এক চালা টিনের ঘর, আমি 12 মাস তোমায় ভালোবাসি, এগুলো গাচ্ছেন, আমাকে সফট গান গাইতে বলছেন। স্টেজে তো সফট গান চলে না বাচ্চু ভাই, ধুমধারাক্কা গান ছাড়া স্টেজ চলে না। এখন খুব ইচ্ছে করে ওগুলোকে, ক্ষতিগুলোকে পূরণ করে নিতে। নিশ্চয়ই, আপনার তো এখনো সামনে অনেক সময় আছে, আপনি চাইলেই পারবেন। বাচ্চু ভাইয়ের সাথে সবচেয়ে মজার স্মৃতি, উনি মারা যাওয়ার মানে কয়েক মাস আগে, বছরখানেক হয়নি, মালয়েশিয়া স্টেডিয়ামে একটা প্রোগ্রাম করেছিলাম। তখন আমার মেয়েটার বয়স 7-8 হবে, ও গিয়েছিল। তো উনি 3 ঘন্টা স্টেজ রিহার্সাল করেছেন। মানে আমি তখন তাকে দেখেছি যে সে কীভাবে গিটার বাজায়, ও মাই গড, পাগল হয়ে যায়। তো ওইটা একটা দারুণ স্মৃতি। আমরা লাস্ট শো করেছি ওই দিন। তারপর আর এয়ারপোর্ট থেকে সেই আলাদা হলাম। তারপর হঠাৎ করে একদিন খবর পেলাম উনি আর নেই। আমি মনে হয় আমার মা বাবা বা আমার খুব কাছের কেউ মারা গেল, আমি এভাবে কাঁদিনি আমি যেভাবে বাচ্চু ভাইয়ের মৃত্যুতে আমি অনেক কষ্ট পেয়েছি। সাচ এ ওয়ান্ডারফুল পারসন। জি, আমাদের মানে মিউজিক ইন্ডাস্ট্রিতে একটা উজ্জ্বল নক্ষত্র, এই অভাব আসলে পূরণ হওয়ার, এরকম মানুষ আর হবে না।